হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে থাকবে কি রান্না করছি ওটা। তোমরা অনেকেই অনেক সময় প্রশ্ন করো একটু রেসিপি দেখাও, একটু রেসিপি দেখাও। তো আজকে একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আমার খুব ফেভারিট মাছ, সেটা হলো আর মাছ। শুরু হয়ে গেছে রান্না, খুব বেশি কিছু হচ্ছে না, আমি সেটাই দেখাবার জন্য জাস্ট উল্টো দিকটা দেখিয়ে দিচ্ছি। কি খাচ্ছি আজকে, কি হচ্ছে দেখিয়ে দিই। চলে গেল তেলের মধ্যে রসুন, আর আজকে হচ্ছে আর মাছ। আর মাছটা দেখি কোথায়, কি ভেজে রেখেছো? আর মাছটা এখানে ভেজে রাখা হয়ে গেছে। আহা হা, আর মাছ আমি খেতে খুবই ভালোবাসি। তো এইটুকু তেলের মধ্যে পড়ে যাচ্ছে রসুন, তার মধ্যে বাকি কি কি পড়ছে এখানে রাখা আছে অবশ্য। এই সব ছেড়ে দিল, রেবাদি এই বীজগুলো ছাড়বে না সারা জন্মে। তো পেঁয়াজ সারা জন্ম চলে গেলেও এটাকে একদিন ফেলে দিতে হবে আমাকে। তো হাসো তুমি শুধু। আচ্ছা, এখানে হচ্ছে লঙ্কা, এখানে আদা, আর এখানে টমেটো। কিচ্ছু না, সিম্পল রেসিপি। তেলের মধ্যে রসুন দিয়ে দেওয়া হলো, তারপর পেঁয়াজ বাটা দিয়ে দেওয়া হলো, রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে এবার আদা বাটা দিয়ে দেওয়া হবে, টমেটো বাটা দিয়ে দেওয়া হবে, লঙ্কা দিয়ে দেবো, ফাটিয়ে এটাকে একটুখানি কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে মাছটা দেওয়া হবে। মশলা টসলা দেওয়া হোক, এক এক করে সব দেখাচ্ছি। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে রান্নাটা কম তেলে করতে হবে, আমার বক্তব্য। এবং রোববার হোক বা সোমবার হোক, এমন খাবার খেতে হবে যাতে আমার শরীর না খারাপ করে আর ওয়েট না গেইন হয়। তো সেটা মোটামুটি বলে দেওয়া থাকে, কনভে করে দেওয়া থাকে। তো আজকে খাচ্ছি, আজকে আমাদের কি খাচ্ছি সেটাও আমি দেখিয়ে দেবো আজকে, কিন্তু তার সাথে সাথে এই রান্নাটাও দেখিয়ে দিই। একটু বলে দিলাম, ওই একসাথে সব দিয়ে দিল, আদা রসুন, এই আদা, টমেটো আর লঙ্কা। এবার জাস্ট এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। সবাই তোমরা যারা নতুন রান্না যদি কেউ করে থাকো, সবাই এখানে মোটামুটি সবাই রান্নার মাস্টার পিস। আমি জাস্ট বলছি, নতুন রান্না করে থাকলে বুঝবে কি করে মশলাটা হয়ে গেছে। আস্তে আস্তে এই দেখো সুন্দর করে তেল ছাড়তে শুরু করে, এই দেখো তেলগুলো ছাড়তে শুরু করলেই বুঝবে যে রান্নার মশলা রেডি। এর মধ্যে একটু বোধহয় ধনে জিরে গুঁড়ো দেবে, আর একটু গরম মশলা দেবে। আমি জানি না রেবাদি কি দেবে, ধনে জিরে গুঁড়ো আমি হলে দিতাম, রেবাদি দেবে না। হ্যাঁ দিয়ে দাও, ধনে জিরে গুঁড়ো এর মধ্যে একটুখানি দিতে হবে, আর তারপর গরম মশলা দিতে হবে যাতে টেস্টটা এই দেখো চলে যাচ্ছে। একটুখানি হলুদ সামান্য, এবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো চলে যাবে। এই দেখো মশলা হয়ে আসছে, এই দেখো এই যে তেল ছাড়ছে, এটাকেই বুঝতে পারবে যে মশলা হচ্ছে। যারা যারা নতুন রান্না করছো তারা এগুলো ছোটো ছোটো টিপসগুলো মাথায় রাখলে তোমাদের রান্না করতেও সহজ হবে এবং রান্নাটা ভালো লাগবে। দেখো আস্তে আস্তে দেখো কি সুন্দর তেল ছেড়ে দিচ্ছে। আর যত এটাকে একটু জল দিয়ে দিয়ে কষালে, এটা তোমাদের কাছে টিপস দিচ্ছি, একটু জল দিয়ে দিয়ে কষালে, দেখো জল দিতে এলো বলার আগে, দেখো কষালে কি হবে, মশলাটা ভালোভাবে রান্না হবে। আর গ্যাস অ্যাসিডিটির সমস্যা খুব কম হয় যদি মশলা ভালো করে কষাও। এটা একটা টিপস আজকে। যত জল দিয়ে দিয়ে ভালো করে মশলাটা কষাবে একটু টাইম নিয়ে, তত তোমার গ্যাস অ্যাসিডিটির সমস্যা, হজমের সমস্যা কম হবে। মশলা দেবে, এবার গরম মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে। এটা তোমরা এখন কষানোর সময় দিতে পারো, কষানোর সময় দিয়েটাই বেটার। আর হ্যাঁ, কালার ভালো, গন্ধটা মাছের থাকে না। এই দেখো দুবার জল পড়ছে, তার মানে কি এটার এইভাবে করে যদি এই প্রসেসে করা যায়, রান্নায় সত্যি গ্যাস আর অ্যাসিডিটির সমস্যা অনেকটা কমে যায় এবং মশলাটা প্রপারলি মানে কি বলবো, রান্না হয়ে যায়, কুক হয়ে যায়। জলটা ঢালা হয়ে গেল। এটা এতটা জল থাকবে না, এটাকে জাস্ট মাখামাখাই হবে জলটা, যাতে এই মাছগুলো দিয়ে দেওয়ার জন্য। এবার মাছগুলো চলে যাচ্ছে, আর এক চামচও চলে যাবে। 3টে মাছের জন্য, এটা 3টে প্রায় 150 মাছ হবে, 3টে মাছ মিলিয়ে। ও আচ্ছা, 250 মাছ। তো 3টে 250 মাছ চলে গেল, তার জন্য এরকম মশলা করতে হলো। এটা জাস্ট একবার পাল্টে নিলাম, দিয়ে এবার হালকা করে এবার এটাকে ছেড়ে দিতে হবে।
এটা মাখা মাখা হয়ে গেলেই জল আমরা রেডি। এটার ওপর তোমরা চাইলে ধনেপাতাও দিয়ে দিতে পারো, আমরা আজকে দিচ্ছি না, বাট এটার ওপর একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারো। তো ধনেপাতা হয়ে আছে কাছে, রেবারি বললো ধনেপাতা যদি একটু ছড়িয়ে দেওয়া যাবে বললো, তো ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দেবো, সেটা তো হয়ে গেল। আর যেটা করব সেটা হচ্ছে তোমাদের কি বলে, কি খাচ্ছি আজকের রেসিপি কি, মানে আমি রোববার দিন কি খাই, কোনো যে চিট ডায়েট করছি না সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, যে রোববার দিনে কিন্তু আমি কোনো চিট ডায়েটে নেই। সো মোটামুটি তোমরা আজকে রান্না কি কি করলাম, সেটা কি কি আছে সেটা খাওয়ার সময় দেখতে পাবে। এখন রান্নাটা দেখে নিলে এবার খাওয়ার সময় বাকিটা দেখা হচ্ছে, চলো। সো আজকে একটু হালকা চিট করেছি, লাউ আর চিংড়ি, ডাল আর মাছ ভাত, এটা হলো আমার চিট ডে। ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এটা ফ্রিজে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার উপর দিয়েছিলাম এরকম। হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে থাকবে তোমরা কিভাবে কাবাব বানাতে পারো। খুব সহজভাবে কাবাব বানানোর একটা প্রসিডিওর দিচ্ছি। অনেক সময় অনেক পেশেন্ট এবং অনেকেই বলো যে বাড়িতে সন্ধেবেলা কি খাবো, বা বাইরের খাবার খাচ্ছি না, একটু খেতে ইচ্ছা করছে ভালো ভালো, তাহলে কি খাবো। তার জন্যই আজকে রেসিপিটা আনা। খুব সহজেই তোমরা অনেকেই হয়তো জানো, কারা কীভাবে কাবাব বানাও। যদি নতুন কিছু রেসিপি থাকে সেটাও আমাকে শেয়ার করো, আমি যেরকম রেসিপি শেয়ার করছি। আমি এইভাবে কাবাব খুব সহজেই চটজলদি বানিয়ে থাকি। আজকে বানাবো এক্স্যাক্টলি রেশমি কাবাব বলতে পারো এটাকে, বা এটাকে এক্স্যাক্টলি রেশমি কাবাবই আমি নাম দিই। তোমরা এটাকে কোনো অন্য কিছু নাম দেওয়ার থাকলে দিতে পারো। প্রথমে আমি চিকেনটাকে এরকম সমানভাবে এই 500 থেকে 700 গ্রাম চিকেন সুন্দর করে সমান পরিমাণ মাপে আর কি কেটে নিচ্ছি। না খুব বড় না খুব ছোট, চিকেন যেন প্রপার সমান সমান মাপে কাটা হয় সেটা সবসময় লক্ষ্য রাখতে হবে। তার কারণ হচ্ছে যে দেখতে যাতে সুন্দর হয় এবং পরিমাণটা যাতে প্রপার হয়, মাপটা যাতে প্রপার হয়, সেটা সবসময় মাথায় রাখতে হবে। তো আমিও সেরকমভাবে এইভাবে পুরো চিকেনগুলোকে সুন্দর করে কেটে রেখে দিলাম। এবার এই চিকেনগুলোকে কি করছি, এই চিকেনগুলোকে এবার আমাদেরকে ম্যারিনেট করতে হবে। সন্ধেবেলা বা অনেক সময় রুটি দিয়েও তোমরা এটাকে খেতে পারো, এটাকে গ্রেভি বানিয়েও খেতে পারো। যেভাবে কাবাব করছি কাবাবটাকে আবার গ্রেভি বানিয়ে সেটাকেও খেতে পারো। অনেকটা মতো চিকেন নিয়েছি বলে মোটামুটি কাটতে বেশ খানিকক্ষণ লাগলো। আর এই ছুরিটা কিন্তু আমি মিশো থেকে কিনেছিলাম, খুব ভালো ছুরিটা, খুব ভালো ধার, মানে আমার দুর্ধর্ষ লেগেছে। তো আজকের এই নতুন চপার বোর্ড আর এই ছুরিটা দিয়ে, যাই হোক, এবার 3 বড় চামচের মতো দই নিয়ে নিয়েছি। এই ধরো তোমার 100 গ্রাম মতো দই, হ্যাঁ, নিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে এর মধ্যে আমরা দেবো হচ্ছে লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, এই সব কিছুকে বেটে নিয়েছি। বেটে নিয়ে এর মধ্যে মিক্সিতে বেটে নিয়ে এর মধ্যে এটার সাথে মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেবো না। দইটা যদি তোমরা একটুখানি ছেঁকে নিতে পারো, জল বের করে নিতে পারো, তাহলেও খুব ভালো হয়। আমার কাছে হাতে সময় কম ছিল। এরপর আমরা দিয়ে দেবো ধনে গুঁড়ো এই পরিমাণ মতো, 2 টিস্পুন মতো। আমরা তারপর দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো, ওটাও 2 টিস্পুন মতোই দিয়ে দেবো পরিমাণ মতো। এরপর তোমরা দিয়ে দেবে হচ্ছে গরম মশলা গুঁড়ো এই 1/2 টিস্পুন মতো। তারপর দিয়ে দেবো হচ্ছে স্বাদ অনুযায়ী নুন, দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি নুনটা একটু পরিমাণটা কম দিই যাতে বেশি না হয়ে যায়, সেটা চেষ্টাই করি, কারণ স্বাদ মতো তো নুন, সবার তো স্বাদ এক হয় না। তো যাই হোক, এটাকে ভালো করে মিক্স করে, আর একটু আমি ফ্রেশ ক্রিম মিশিয়েছিলাম। ডায়েটে থাকলে ফ্রেশ ক্রিমটা মেশাবে না, যদি চিট ডে থাকে তাহলে একটু ফ্রেশ ক্রিম মেশাতে পারো। সবে এই কটা রেডি হয়েছে, দেখো জাস্ট। কাবাবগুলো কোনো কিছু করতে হয়নি, এয়ার ফ্রায়ারে এত কম তেলে এমনি কাবাব খুব হেলদি হয়, তো এইভাবে তৈরি হয়েছে। আর বাকিগুলো এখন তৈরি হয়ে আসছে। সো এইভাবে তোমরাও করে নিতে পারো কাবাব, আর সবাইকে খুশি করে দিতে পারো। এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে থাকছে কি থাকছে, এটা কি বলো তো, বুঝতে পারছো কি? ইয়েস, আজকে থাকছে বিট আর গাজর। কি করব দেখো, আমি এখন কিছু সেরকমভাবে দেখাচ্ছি না, আমি এখন মুখে বলে দিচ্ছি এবং তোমরা আশা করি সেটা বুঝতে পারবে। সেটা হচ্ছে আমি বিট আর গাজর, এই দুটো বিট দেখতে পাচ্ছ ভেতরে, বিট অ্যান্ড গাজর এরকমভাবে জিপলকে রেখে দিলে ফ্রিজে খুব সুন্দর ফ্রেশ থাকে। এই দুটো জিনিস, মানে ধরো
বিট গাজরটা যদি তোমরা প্রতিদিন না হলেও সপ্তাহে 2-3 দিন যদি খাবারের মধ্যে দিতে পারো, কিভাবে খেতে পারো, একটা হচ্ছে সকালবেলা ওটস স্মুদি, ওটস দই, তার মধ্যে জাস্ট হাফ বিট দিয়ে দিলে, হাফ বিট পিল করে দিয়ে দিলে এবং হাফ গাজর দিয়ে দিলে, একটুখানি সেদ্ধ করেও তোমরা ওটা দিয়ে দিতে পারো, দিয়ে গ্রাইন্ড করে খেতে পারো। অর এলস যদি মিড মর্নিং যে ফলের জায়গাটা আমি বলছি সেই জায়গাটাতে ইনস্টেড অফ 3 দিন 4 দিন ফল খাচ্ছ সিজনাল, আর বাকি 3 দিন বা 2 দিন বা 3 দিন, ধরো সপ্তাহে মিনিমাম 3 দিন একটা বিট, গোটা একটা বিট আর একটা গোটা গাজর, ঠিক আছে, পিল করে হালকা ওটাকে একটু সেদ্ধ করে নেবে। আমি সবসময় বলি সবজিগুলোকে একটু সেদ্ধ করে খেলেই বেটার, কারণ কোথায় কীভাবে তোমরা পাচ্ছ, কতটা ফ্রেশ পাচ্ছ জানি না, তো একটু হালকা সেদ্ধ করে নিয়ে হালকা বয়েল করে নিয়ে ওটাকে নামিয়ে ওটাকে গ্রাইন্ড করবে। গ্রাইন্ড করে পুরো যে জুসটা বেরোবে সেই জুসটাকে চেষ্টা করবে না ছেঁকে, একদম যেটা বেরোবে পুরোটা একটু রক সল্ট দিয়ে যাতে টেস্টটা পাও। ওটার সাথে তোমরা আপেলও দিতে পারো, দিয়ে ওটা সপ্তাহে 3 দিন তোমরা খাও। খেলে কি হবে, ওটা না মানে হাই ফাইবার আছে, যাদের কনস্টিপেশনের সমস্যা আছে, যাদের খুব তোমাদের কি বলে ওটাকে আয়রন, মানে তোমার হিমোগ্লোবিন কম, সেটার জন্য তোমরা খেতে পারো। কনস্টিপেশনের সমস্যায় খুব কাজে লাগবে, হাই ফাইবার রয়েছে বলে। তোমাদের চোখের সমস্যা থাকলে সেটাতে, স্কিনের সমস্যা থাকলে সেটাতে। এছাড়াও আরও অনেকগুলো গুণ রয়েছে। বিট আমাদের হার্ট হেলথকে খুব সুন্দর রাখে, এটার মধ্যে প্রচুর মিনারেলস ভিটামিনস আছে। ফাইবার তো বললামই, হাই ফাইবার যেহেতু, তোমার ডাইজেশনে ভীষণভাবে হেল্প করে, ওয়েট লসে খুব হেল্প করে, তোমাদের ব্রেন যে হেলথ সেটাকে খুব বেশি করে, মানে সেটাকে ভালো রাখতে সাহায্য করে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে আমাদের ব্লাডটা পিউরিফিকেশনেও এটা প্রচণ্ড হেল্প করে, ডিটক্স যাকে বলে, ডিটক্সের ক্ষেত্রে ভীষণ হেল্পফুল। সো বিট এবং গাজর প্রচণ্ড হেল্পফুল। বারবার করে আমরা এবার বলবে বিট গাজরের চপ, হ্যাঁ অবশ্যই খেতে পারো বিট গাজরের চপ, সেটা কিন্তু একদম অল্প তেলে সুন্দর করে, মানে সেটার জন্য কিন্তু জুসটা খাওয়া বন্ধ করলে হবে না। গাজরের ক্ষেত্রে আর নতুন করে কিছু বলার নেই। গাজর আমাদের চোখের হেলথ ভালো রাখে, মানে চোখ ভালো রাখতে গাজর, এটা ছোটোবেলা থেকে শুনে আসি, এটা সবাই আমরা জানি। বা যেটা জানো না সেটা হচ্ছে ডাইজেশনেও খুব ভালো হেল্প করে, ডিটক্সিফিকেশনে খুব ভালো হেল্প করে। এটা আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে বিল্ড আপ করতে খুব হেল্প করে। তো অনেকগুলো যেহেতু ভিটামিন এ রয়েছে, সেটা চোখের বিষয়টা রয়েছে, স্কিনের বিষয় রয়েছে, স্কিনটাও ভালো রাখতে সাহায্য করে। সো এত কিছু রয়েছে আমাদের আশপাশে, সেগুলোকে খেতে শুরু করো, সেগুলোকে খাওয়া শুরু করো। এবং আমি ডিটক্সিফিকেশনের আরও অনেক ডিটক্স ওয়াটার, ডিটক্স জুস, এছাড়া আমাদের আশপাশে যে খাবারগুলো আছে সেগুলো কীভাবে আমাদের হেল্প করে সবই আমি একটার পর একটা ভিডিও দেবো। তোমরা কি জানতে চাও একটুখানি কমেন্টে লিখো, যাতে আমারও সুবিধা হয়, আমি পরপর সেই সাবজেক্টে কথাগুলো বলতে পারি। তবে যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে যে তোমাদেরকে কিন্তু একটু লাইফস্টাইল মডিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। শুধু এটা খেলে আর লাইফস্টাইল রাত্রেবেলা সন্ধ্যাবেলায় গিয়ে জাঙ্ক ফুড খেয়ে নিলে সেটা কখনোই কাম্য নয়। সো এগুলো একটু মাথায় রাখো। আর যেটা আমি বলছি সেটা হচ্ছে যে আমার 9th মার্চ হচ্ছে কনসালটেশন, নেক্সট কনসালটেশন ডেট। তো 9th মার্চ যারা বুকিং নিতে চাও কনসালটেশনের জন্য তারা, এবং ফিজের সম্পর্কে সব কিছু জানতে চাও, আমি ওপরে নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে একটু প্লিজ হোয়াটসঅ্যাপ করে নিও। ফোন করলে কিন্তু পাবে না, তো হোয়াটসঅ্যাপ করে নিও। সবাই ওখানে, মানে তুমি ওই নাম্বারে সুন্দরভাবে সব ইনফরমেশন পেয়ে যাবে। সো 9th মার্চ হচ্ছে আমার নেক্সট কনসালটেশন ডেট। আর শুধুমাত্র ওয়েট লস বা ওয়েট গেনের জন্য নয়, আমি যে কোনো রকমের ডায়েটই দিয়ে থাকি। এবং সবসময় সবথেকে বেশি ভালো লাগে যখন ওয়েট লুজ করলে, তো ভালো লাগেই পেশেন্টের, সবথেকে ভালো লাগে যখন সব রোগগুলো বলো, যখন রিপোর্টস নর্মাল আসছে দেখাও, তখন সবথেকে বেশি ভালো লাগে। সো আমাদের যেহেতু 70% লাইফস্টাইল মডিফিকেশনের ওপরই আমাদের পুরো রোগ ভোগ সব ঠিক হয়ে যায়। সো আমার মনে হয় এটা প্রপার ডায়েট সবসময় দরকার পড়ে, সেটা আমার থেকে হোক বা অন্য কারোর থেকে হোক, সেটা সবসময় একটা প্রপার ডায়েটিশিয়ান দেখিয়েই কিন্তু মানে খাবার দাবারগুলো খেও। এমনি এদিক ওদিক দেখে কখনো করো না, সেটা তোমাদের পক্ষে খারাপ হবে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার কিন্তু করতে হবে। টাটা।